আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়ব অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম চ্যাপ্টার। সেটা হলো প্রাণীর শ্রেণীবিন্যাস। তোমরা জানো এই প্রাণীর শ্রেণীবিন্যাস এই চ্যাপ্টারটা হচ্ছে জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা। জীববিজ্ঞান। তোমরা আরও জানো যখন আমরা আপার ক্লাসে পড়ব তখন এই সায়েন্সটিকে আমরা ৩ ভাগে ভাগ করি। কি কি? পদার্থ, রসায়ন আর জীববিজ্ঞান। পদার্থ, রসায়ন আর জীববিজ্ঞান। তোমাদের বই যেহেতু একটা, সায়েন্স বইটা, বিজ্ঞান বইটা একটা, এই একটা বইয়ের ভিতরেই এই ৩টা বিষয় একসাথে করে দেওয়া আছে। তাহলে তোমাদের বই থেকে একটু দেখি যে তোমাদের বইয়ে এখানে কোন চ্যাপ্টারটা কোন সাবজেক্টের। দেখো তোমাদের বইয়ের যে প্রথম ৫টা চ্যাপ্টার কি কি? প্রাণীর শ্রেণীবিন্যাস, জীবের বৃদ্ধি ও বংশগতি, ব্যাপন, অভিস্রবণ ও প্রচ্ছেদন, উদ্ভিদের বংশবৃদ্ধি, সমন্বয় ও নিঃসরণ। এই যে প্রথম ৫টা চ্যাপ্টার, এই ৫টা চ্যাপ্টার হচ্ছে জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা। জীববিজ্ঞান। এই যে রাসায়নিক বিক্রিয়া, বর্তনী, রাসায়নিক বিক্রিয়া, এটা হচ্ছে রসায়নের। এখানে একসাথে করে দেওয়া নাই। এটা রসায়নের। নাম শুনেই বোঝাচ্ছে এটা রসায়নের। রসায়নের। তারপর এটা হচ্ছে পদার্থের। পদার্থ। তারপর অম্ল ক্ষারক, এটা আবার রসায়নের। অম্ল ক্ষারক লবণ, এটা রসায়নের একটা চ্যাপ্টার। আলো, এটা পদার্থের চ্যাপ্টার। তারপর মহাকাশ ও উপগ্রহ, এটা পদার্থের চ্যাপ্টার। তারপর খাদ্য, পুষ্টি ও পরিবেশ, লাস্টের ২টা চ্যাপ্টার। এই ২টা চ্যাপ্টারও জীববিজ্ঞানের চ্যাপ্টার। তো এই ছিল তোমাদের বইয়ে কোন চ্যাপ্টার জীববিজ্ঞান, তারপর পদার্থ, আর কোনটা রসায়ন। তাহলে আমরা আজকে পড়ব তোমাদের বইয়ের প্রথম চ্যাপ্টার যেটা, এটা প্রাণীর শ্রেণীবিন্যাস। তো প্রাণীর শ্রেণীবিন্যাস আমরা বুঝতে পারলাম এটা জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা। তাহলে চলো আমরা চ্যাপ্টারটা শুরু করি। প্রথমে আসো, প্রাণীর শ্রেণীবিন্যাস কাকে বলে? শ্রেণীবিন্যাস মানে কি? শ্রেণী মানে কি? দেখো তোমরা যখন ক্লাসে পড়ো তোমাদেরকে ভাগ ভাগ করা থাকে। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী। ধরো একটা স্কুলে ৫০০ ছাত্র আছে এবং এটাকে যদি ৫টা শ্রেণীতে ভাগ করা যায় তাহলে একটা ক্লাসে বা একটা শ্রেণীতে ১০০ জন করে ছাত্র পড়ে, স্টুডেন্ট পড়ে। তাহলে শ্রেণী কি? শ্রেণী হচ্ছে একটা বড় জিনিসকে ছোট করে ভাগ করা, তাকেই বলা হচ্ছে শ্রেণী। জীববিজ্ঞানের ভিতরে শ্রেণীটা কি দেখো, তোমার কি ধারণা আছে যে এই পৃথিবীতে মোট কত প্রাণী আছে? কত প্রাণী না, কত প্রজাতির প্রাণী আছে। ধরো প্রজাতি মানে কি? প্রজাতি মানে হচ্ছে ধরো মানুষ একটা প্রজাতি, বানর একটা প্রজাতি, গরু একটা প্রজাতি। এভাবে মানুষকে একটা, গরু একটা, ছাগল একটা, এভাবেও যদি গণনা করা হয় তাহলে দেখা যায় এই পৃথিবীতে আজ পর্যন্ত প্রায় ১৫ লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে। কত? ১৫ লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে এবং প্রতিনিয়ত এদের সংখ্যা বেড়েই চলেছে। মানে ১৫ লক্ষ প্রজাতি, ১৫ লক্ষ কিন্তু প্রাণী না, মানুষই আছে প্রায় ৮০০ কোটি। ১৫ লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে এবং এদের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। তাহলে এই যে বিশাল জীবজগৎ, প্রত্যেকটা প্রাণীর আলাদা বৈশিষ্ট্য আছে। এই যে প্রত্যেকটা প্রাণীর আলাদা বৈশিষ্ট্য আমরা যদি এটা জানতে চাই সম্ভব না। এইজন্য আমরা যদি এটাকে, এই কিছু প্রাণীকে একটা ভাগে ভাগ করে ছোট করতে পারি তাহলে সেটাই হবে আমাদের জন্য সহজ। এই সহজটা কাজ করার জন্য জীবজগৎকে ভাগ করা হয়। তাহলে জীবজগৎকে ধাপে বিন্যস্ত করার এই পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। তাহলে আমরা আশা করি শ্রেণীবিন্যাসটা বুঝেছি। শ্রেণীবিন্যাস কি? এই যে বিশাল জীবজগৎ আছে, এই বিশাল জীবজগৎকে ধাপে বিভিন্ন ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে বা সাজানোর পদ্ধতিকে বলা হচ্ছে শ্রেণীবিন্যাস। আর যেই শাখায় এই শ্রেণীবিন্যাসের আলোচনা করা হয় তাকে বলা হয় শ্রেণীবিন্যাস বিদ্যা। এবং শ্রেণীবিন্যাস বিদ্যার আরেকটা নাম হচ্ছে
ট্যাক্সোনমি। এবার আসো এখান থেকে একটু সংজ্ঞাটা পড়ি। কি বলেছে? প্রাণীদের আকৃতি ও প্রকৃতিগত বিভিন্ন বৈশিষ্ট্যাবলীর সাথে সাদৃশ্য মানে মিল ও বৈসাদৃশ্য মানে অমিল। তাহলে মিল ও অমিলের ভিত্তিতে বিভিন্ন বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি প্রভৃতি স্তরে বিন্যস্ত করার পদ্ধতিকে প্রাণীর শ্রেণীবিন্যাস বা অ্যানিমাল ক্লাসিফিকেশন বলে। এবার দেখো আমরা প্রাণীকে বিভিন্ন ভাগে ভাগ করব। কি কি তোমার বিভাগে ভাগ করব, বিভাগে ভাগ করব, তারপর হচ্ছে শ্রেণীতে ভাগ করব, তারপরে বর্গে ভাগ করব, গোত্রে ভাগ করব, গণতে ভাগ করব, লাস্ট প্রজাতিতে ভাগ করব। এই যে ধাপ, এই যে দেখো 7টা ধাপ আছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 7টা ধাপ আছে। এই 7টা ধাপকে বলে, এক একটা ধাপকে বলে ট্যাক্সা। এই ধাপকে বলা হচ্ছে ট্যাক্সা। ধাপকে বলা হচ্ছে ট্যাক্সা। যেহেতু এ- এই ধাপগুলো দিয়ে শ্রেণীবিন্যাস করা হয়, এই জন্য এই যে শাখা, শ্রেণীবিন্যাস শাখা, শ্রেণীবিন্যাস বিদ্যা, এটাকে বলা হচ্ছে ট্যাক্সোনমি। তো এই গেল হচ্ছে প্রাণীর শ্রেণীবিন্যাস। এটা আবিষ্কার করেন কে? এটার আবিষ্কার করেন হচ্ছে প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। তাকে হচ্ছে তোমার শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। তাহলে শ্রেণীবিন্যাসের জনককে ক্যারোলাস লিনিয়াস। এটা কিন্তু এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ক্যারোলাস লিনিয়াস হচ্ছে তোমার প্রাণীর শ্রেণীবিন্যাসের জনক। আরো দু একজনের নাম যদি মনে রাখতে চাও, এখানে আরো দু একজনের নাম আসতে পারে। তোমার আসতে পারে জন রে, জন রে, জন রে। তারপর আর এইচ হুইটটেকার, তোমরা সপ্তম শ্রেণীতে পড়েছো আর এইচ হুইটটেকার, আর এইচ হুইটটেকার। এরা হচ্ছে প্রাণীর শ্রেণীবিন্যাসে এদের অবদান আছে। তাহলে 3জন বিজ্ঞানীর অবদান আছে। কে কে? তোমার ক্যারোলাস লিনিয়াস, তারপর জন রে এবং আর এইচ হুইটটেকার। এই 3জন বিজ্ঞানীর শ্রেণীবিন্যাসে এদের অবদান আছে। আরেকজন বিজ্ঞানীর নাম যেটা আসে সেটা হচ্ছে তোমার অ্যারিস্টটল। এই অ্যারিস্টটল হচ্ছে জীববিজ্ঞানের জনক। অ্যারিস্টটল হচ্ছে জীববিজ্ঞানের জনক। অ্যারিস্টটল হচ্ছে জীববিজ্ঞানের জনক। অ্যারিস্টটল হচ্ছে কে? জীববিজ্ঞানের জনক। জীববিজ্ঞানের জনক। তো এই গেল হচ্ছে প্রাণীর শ্রেণীবিন্যাস। আমরা এর পরের স্লাইডে যাই। আমরা সপ্তম শ্রেণীতে এই প্রাণীকে, আমরা এই জীবজগৎকে আমরা প্রায় 5টা ভাগে ভাগ করেছিলাম। কি কি? অ্যানিমেলিয়া, প্লান্টি, ফানজাই, প্রোটিস্টা, মনেরা। এখানে ফাঙ্গি লিখেছে। অ্যানিমেলিয়া, প্লান্টি, ফাঙ্গি, প্রোটিস্টা, মনেরা। তারপর এই অ্যানিমেলিয়া জগৎটাকে আবার 2 ভাগে ভাগ করা যায়। এটা ছিল আর এইচ হুইটটেকারের শ্রেণীবিন্যাস। তারপর এই অ্যানিমেলিয়া জগৎটাকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মেরুদণ্ডী, আর একটা হচ্ছে অমেরুদণ্ডী। মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী। এখানে অমেরুদণ্ডী, অমেরুদণ্ডী। এটা কি? মেরুদণ্ডী, মেরুদণ্ডী, যাদেরকে বলা হচ্ছে ভার্টিব্রেট বলে, ভার্টিব্রেট বলে। আর একটা কি? অমেরুদণ্ডী, অমেরুদণ্ডী, অমেরুদণ্ডী। এই যে অমেরুদণ্ডী, এইটাকে আবার 8টা পর্বে ভাগ করা হয়। কতগুলা পর্বে? এদেরকে 8টা পর্বে ভাগ করা যায়। 8টা পর্ব, এদের 8টা পর্ব আছে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। এদের 8টা পর্ব, এবং এই পর্বগুলো আমরা পড়বো এই অধ্যায়ে। 8টা পর্ব কি কি? তোমাদের বই নামগুলো লেখা আছে, আমরা এখানে একটু লিখি। 8টা পর্বের মধ্যে আছে হচ্ছে তোমার পরিফেরা, পরিফেরা, তারপর আছে নিডারিয়া, তিন নাম্বার আছে হচ্ছে প্লাটি হেলমিনথিস, প্লাটি হেলমিনথিস।
তারপর হচ্ছে অ্যানেলিডা, তারপর নেমাটোডা, তারপর মলাস্কা, আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা এবং একাইনোডার্মাটা, একাইনোডার্মাটা, একাইনোডার্মাটা। এই যে ৮টা পর্ব, এই ৮টা পর্ব কাদের? অমেরুদণ্ডীদের। আর মেরুদণ্ডীদের ভিতরে একটা পর্ব রয়েছে, মেরুদণ্ডীদের ভিতরে, এটা হচ্ছে করডাটা, এটা হচ্ছে করডাটা, করডাটা। এই করডাটাকে আবার ৩টা উপপর্বে ভাগ করা যায়। একটা হচ্ছে ইউরোকর্ডাটা, ইউরোকর্ডাটা, তারপর হচ্ছে সেফালোকর্ডাটা, সেফালোকর্ডাটা, তারপর হচ্ছে ভার্টিব্রাটা। এই যে ভার্টিব্রাটা, এই ভার্টিব্রাটার ভিতরে আমরা যা কিছু দেখি এবং যা কিছু খাই প্রাণীদের ভিতরে, সব এই ভার্টিব্রাটার ভিতরে আছে। এইজন্য এই ভার্টিব্রাটাকে আবার ৭টা সুপার ক্লাসে ভাগ করা যায়। এই ভার্টিব্রাটাকে ৭টা সুপার ক্লাসে ভাগ করা যায়। ৭টি সুপার ক্লাসে ভাগ করা হয় এই ভার্টিব্রাটাকে। ৭টি সুপার ক্লাস ভাগ করা যায়। কি কি ৭টা সুপার ক্লাস? দেখো, কন্ড্রিকথিস, কন্ড্রিকথিস, তারপর হচ্ছে অ্যাক্টিনোপটেরোজি, একটু নামগুলো কঠিন, একটু বেশি করে পড়তে হবে আর কি। অ্যাক্টিনোপটেরিজি, টেরিজি। তারপর হচ্ছে সার্কোপটেরিজি, সার্কোপটেরিজি। এই সার্কোপটেরিজির ভিতরে হচ্ছে আমরা যে মাছগুলো খাই, এগুলো ইলিশ মাছ, রুই মাছ, এগুলো থাকে সার্কোপটেরিজির ভিতরে। তারপর হচ্ছে অ্যামফিবিয়া, অ্যামফিবিয়া, অ্যামফিবিয়া হচ্ছে উভচর প্রাণী, অ্যামফিবিয়া, অ্যামফিবিয়া, যেমন কি ব্যাং, এখানে থাকে ব্যাং, এগুলো হচ্ছে অ্যামফিবিয়া। তারপর হচ্ছে কি রেপটিলিয়া, রেপটিলিয়া, রেপটিলিয়া মানে হচ্ছে সরীসৃপ, যেমন কুমির, টিকটিকি, এগুলো হচ্ছে রেপটিলিয়া, যারা বুকে ভর দিয়ে চলে। সরীসৃপ, সরীসৃপ, এটা হচ্ছে রেপটিলিয়া। তারপর আছে হচ্ছে অ্যাভিস, অ্যাভিস মানে পাখি যেগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাভিস, অ্যাভিস পাখি, মুরগি, মানে যারা যাদের যাদের ডানা আছে তারা হচ্ছে অ্যাভিস, পাখি মানে পক্ষীকুল আর কি, মানে সব পাখি এখানে আছে। তারপর ম্যামেলিয়া, ম্যামালিয়া, এখানে আছে হচ্ছে যারা স্তন পান করে, স্তনের দুধ পান করে, ম্যামালিয়া, যেমন মানুষ, গরু, ছাগল, সবই এক পর্বে। এখানে কারা কারা আছে? এখানে মানুষ আছে, মানুষ, গরু, ছাগল সব, তারপর তিমি, এগুলো হচ্ছে তোমার এই ম্যামালিয়ার ভিতরে আছে। তো এই ছিল হচ্ছে প্রাণীর শ্রেণীবিন্যাসের বিস্তারিত। আমাদের এবার হচ্ছে এই সবগুলো পর্ব এবং উপপর্ব এবং এই যে সুপার ক্লাস ৭টা, এগুলো একটু বিস্তারিত করে প্রত্যেকটার জন্য কিছু কিছু বৈশিষ্ট্য করে পড়া লাগবে। এরপর আসো আমরা পরের স্লাইডে চলে যাই। তো এখানে আছে হচ্ছে তোমার এই যে অধ্যায়টা, একটা শর্ট নোট এখানে দেওয়া আছে।
এবার আসো শ্রেণীবিন্যাসের হায়ারার্কি, এটা একটু বুঝি। জীববিজ্ঞানে হায়ারার্কি বলতে বোঝায় জীবদের ধাপে ধাপে ভাগ করা, সবচেয়ে বড় দল থেকে সবচেয়ে ছোট দলে। এখানে দেখো এই যে তোমার অ্যানিমিলিয়া, এটা হচ্ছে এই অ্যানিমিলিয়ার ভিতরে এই পৃথিবীতে যত প্রাণী আছে সবকিছু এর ভিতরে আছে। এরপর এদেরকে বিভিন্ন ধাপে ধাপে ভাগ করা যায়। এই যে ধাপগুলো, প্রথমে অ্যানিমিলিয়ার ভিতরে সব প্রাণী থাকে থাকে তারপর হচ্ছে তারপর তারপরে যে ধাপ পর্ব, তারপরের ধাপ শ্রেণী, তারপরের ধাপ হচ্ছে বর্গ, তারপর পরিবার, তারপরে গণ, তারপরে প্রজাতি। তাহলে রাজ্য কি, যেমন অ্যানিমিলিয়া রাজ্য, এই রাজ্যের ভিতরে সবচেয়ে বেশি সংখ্যক প্রাণী থাকে। তারপর এই রাজ্যকে কয়েকটা পর্বে ভাগ করা হয়, এই পর্ব আবার পর্বকে কয়েকটা শ্রেণীতে ভাগ করা হয়, কয়েকটা শ্রেণীতে কয়েকটা বর্গে ভাগ করা হয়, বর্গকে পরিবারে ভাগ করা হয়, পরিবার থেকে গণ, গণ থেকে প্রজাতি। তাহলে প্রত্যেকটা ধাপে ধাপে কিছু জীব কমে, মানে কি জীবগুলো তোমার বেশি ভাগ হয়ে যায়, বেশি তোমার ভাগে ভাগ হয়ে যায়। এই জন্য এই যে জীবদের যে ধাপে ধাপে ভাগ করা, এটাকে বলা হচ্ছে শ্রেণীবিন্যাসের হায়ারার্কি। রাজ্যর ইংরেজি হচ্ছে কিংডম, আমার একটু যদি ইংরেজিগুলো মনে রাখি সুবিধা হবে। কিংডম, তারপর হচ্ছে পর্ব, পর্বকে বলা হচ্ছে ফাইলাম। শ্রেণীর ইংরেজি তোমরা সবাই জানো, ক্লাস। বর্গ হচ্ছে অর্ডার। পরিবারের ইংরেজি আমার মনে হয় সবাই জানে, ফ্যামিলি। ফ্যামিলি, তারপর হচ্ছে গণ, তারপর হচ্ছে প্রজাতি। গণের ইংরেজি হচ্ছে জেনাস, GENUS। এটা হচ্ছে স্পেসিস, স্পেসিস। দেখো এই যে তোমার এই যে প্রত্যেকটা ধাপকে বলা হচ্ছে ট্যাক্সা বলা হয়। এগুলো কি বলা হয়? ট্যাক্সা বলা হয়। এটা একটা ট্যাক্সা, তারপরে এটা একটা ট্যাক্সা। এই ধাপগুলোকে ট্যাক্সা বলা হয়। এই জন্য এই এই শাখাটাকে বলা হচ্ছে ট্যাক্সোনমি, মানে যে শাখায় জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাস করা হয় তাকে বলা হচ্ছে ট্যাক্সোনমি বলা হয়। আচ্ছা, এবার দেখো এখান থেকে যেটা জানার বিষয় সেটা হচ্ছে এই যে আমরা শ্রেণীবিন্যাস করলাম, শ্রেণীবিন্যাসকে বিভিন্ন ধাপে ধাপে ভাগ করলাম, এই শ্রেণীবিন্যাসের সবচেয়ে শেষে কে থাকে? সবচেয়ে শেষে থাকে হচ্ছে প্রজাতি, সবচেয়ে শেষে থাকে প্রজাতি বা স্পেসিস। এটা কিন্তু আমাদের এমসিকিউতে খুবই আসে যে শ্রেণীবিন্যাসের সবচেয়ে শেষ ধাপ, শ্রেণীবিন্যাসের সবচেয়ে শেষ ধাপ হচ্ছে প্রজাতি। শ্রেণীবিন্যাসের সর্বশেষ ধাপ হচ্ছে প্রজাতি। প্রজাতি, এই প্রজাতিকেই বলা হয় শ্রেণীবিন্যাসের একক। প্রজাতিকে বলা হয় শ্রেণীবিন্যাসের একক। এটাই কি? শ্রেণীবিন্যাসের একক। তাহলে এমসিকিউতে যদি আসে শ্রেণীবিন্যাসের একক কি, আমরা বলবো প্রজাতি। শ্রেণীবিন্যাসের একক, একক। আচ্ছা, তো এই ছিল হচ্ছে শ্রেণীবিন্যাস। এবার আসো এই যেখানে একটা তোমার সুন্দর করে দেওয়া আছে, শর্ট করে দেওয়া আছে যে এখানে মোট কতগুলা পর্ব: পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একানোডার্মাটা, কর্ডাটা। এবং পরিফেরার ভিতরে কি কি প্রাণী আছে এই প্রাণীগুলো এখানে দেওয়া আছে। তারপর এই কর্ডাটা, এই প্রথম যে 8টা, এই 8টা হচ্ছে অমেরুদণ্ডী। তারপর কর্ডাটা হচ্ছে মেরুদণ্ডী। কর্ডাটাকে আবার 3টা উপপর্বে ভাগ করা যায়: ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিবাটা। আবার আমরা ভার্টিবাটাকে 7টা সুপার ক্লাসে ভাগ করেছিলাম: সাইক্লোস্টোমাটা, কন্ডিকথিস, অস্টিকথিস, উভচর, যেটাকে আমরা অ্যামফিবিয়া বলেছিলাম, সরীসৃপ, সেখানে ছিল রেপটিলিয়া, পক্ষীকুল হচ্ছে অ্যাবিস, তারপরে ম্যামেলিয়া, স্তন্যপায়ী। এবার আসো দ্বিপদ নামকরণ কাকে বলে। যখন গবেষণা করা হয় তখন একটা প্রাণী যেটা নতুন আবিষ্কৃত হয়েছে সেই প্রাণীর একটা নাম দেওয়া লাগে, এবং এমন একটা নাম দেওয়া লাগে যেই নামটা বিজ্ঞানীদের সবাই চিনতে পারবে। ধরো বাংলায় একটা নাম দিল, ইংরেজিতে একটা নাম দিল, তাহলে কিন্তু যে আমেরিকায় থাকে সে বাংলা নামটা বুঝবে না। এই জন্য একটা আন্তর্জাতিক সিস্টেম বের করা হয়েছে যাতে সেই নামটা শুনে সবাই বুঝতে পারে। সেটা হচ্ছে তোমার সায়েন্টিফিক নেম বলে সেটাকে।
এই সায়েন্টিফিক নেমের একটা বৈশিষ্ট্য আছে। এই সায়েন্টিফিক নেমের ভিতরে তোমার ২ পদ বিশিষ্ট, মানে ২ টা শব্দে একটা নাম হয়। এই ২ টা শব্দে যে নামটা হয়, এই ২ টা শব্দের ভিতরে একটা হয় তার গণ-এর নাম এবং পরেরটা হয় তার প্রজাতির নাম। তাহলে গণ আর প্রজাতিকে আমরা কিন্তু বুঝেছি শ্রেণীবিন্যাসের মধ্যে। ওই যে ৭ টা ধাপে ভাগ করা হয়, এই ৭ টা ধাপের সবচেয়ে শেষের ২ টা ধাপ ছিল হচ্ছে গণ আর প্রজাতি। তাহলে গণ এবং প্রজাতি এই ২ টা অংশ দিয়ে যে নামকরণটা করা হয় তাকে বলে হচ্ছে দ্বিপদ নামকরণ। কি দেখো, একটি জীবের বৈজ্ঞানিক নামে ২ টি অংশ বা পদ নিয়ে গঠিত হয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কয়টি অংশ নিয়ে? ২ টা অংশ থাকে। ২ টা অংশ নিয়ে বা পদ নিয়ে গঠিত হয়। প্রথম অংশটি তার কার নাম? গণ-এর নাম। গণ কি? ওই যে ৭ টা ধাপ ছিল, রাজ্য, পর্ব, শ্রেণী, ওই যে গণ শেষের ২ টা। এবং দ্বিতীয় অংশটি তার প্রজাতির নাম। দ্বিতীয় অংশটি তার প্রজাতির নাম। এই নামকরণ, যেহেতু এখানে ২ টা পদ থাকে, এই নামকরণকে বলা হয় কি? দ্বিপদ নামকরণ। এবং এটাই কিন্তু সায়েন্টিফিক নেম। এটা কি? এটাকে বলা হয় বৈজ্ঞানিক নামকরণ বলা হয়, আবার সায়েন্টিফিক নেম বলা হয়। সায়েন্টিফিক সায়েন্টিফিক নেম, এটাকে বৈজ্ঞানিক নাম বলা হয় আবার। এই দ্বিপদ নামকরণ সর্বপ্রথম করেন হচ্ছে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। এজন্য এই যে ক্যারোলাস লিনিয়াস তাকেই তোমার দ্বিপদ নামকরণের জনক বলা হয়। কে করেন? ক্যারোলাস লিনিয়াস সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন এবং দ্বিপদ বা ২ অংশ বিশিষ্ট নামকরণ প্রথা প্রবর্তন করেন। এজন্য নামকরণের জনককে নামকরণের জনকও কিন্তু বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। তিনি হচ্ছে তোমার শ্রেণীবিন্যাসের জনক, আবার নামকরণের জনকও তিনি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। তাহলে একটি জীবের বৈজ্ঞানিক নাম ২ অংশ বা পদ বিশিষ্ট হয়, মানে ২ টা পদ থাকবে, ২ টা শব্দ থাকবে। শব্দের ভিতরে একটা কি? একটা হবে হচ্ছে তার গণ, এবং প্রথম অংশ হচ্ছে কি? প্রথম অংশ হচ্ছে ওই জীবের গণ এর নাম, গণ, এবং দ্বিতীয় অংশ হয় হচ্ছে তার ওই জীবের প্রজাতির নাম। দ্বিতীয় অংশ হচ্ছে প্রজাতির নাম। প্রজাতির নাম। যেমন ধরো মানুষের যে বৈজ্ঞানিক নাম, মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমোসেপিয়েন্স। হোমোসেপিয়েন্স, মানুষের বৈজ্ঞানিক নাম হোমোসেপিয়েন্স। তাহলে হোমোসেপিয়েন্স যদি হয়, তাহলে হোমো হচ্ছে মানুষের গণ-এর নাম। হোমো হচ্ছে মানুষের গণ-এর নাম, গণ। আর এই যে স্যাপিয়েন্স, এই স্যাপিয়েন্স হচ্ছে প্রজাতি, প্রজাতির নাম। এটা হচ্ছে প্রজাতির নাম। তাহলে আমরা আশা করি দ্বিপদ নামকরণ বুঝেছি। আরো দু একটা যদি আমরা জীবের দ্বিপদ নামকরণ দেখি, তাহলে আমরা আরো দু একটা, ধরো আমরা কারটা করব, ধান, আমরা যা খাই ধান। ধানের বৈজ্ঞানিক নাম হচ্ছে অরাইজা স্যাটিভা। অরাইজা স্যাটিভা, স্যাটিভা। বিজ্ঞানিক নামের নিচে একটা এই যে এভাবে টান দিয়ে দিতে হয়, ২ টা অংশের নিচে টান দিয়ে দিতে হয়, অরাইজা স্যাটিভা। তারপরে বাংলাদেশের জাতীয় পশু বাঘ। এই বাঘের বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যান্থেরা ট্রাইগিস। প্যান্থেরা ট্রাইগ্রিস, ট্রাইগ্রিস। এবার আসো, এই যে বৈজ্ঞানিক নামটা, এই বৈজ্ঞানিক নামটা কোন ভাষায়, কোন ভাষায় হবে? এই যে বৈজ্ঞানিক নামটা, এটা ল্যাটিন অথবা ইংরেজি ভাষায় লিখতে হয়। কিন্তু এই যে বৈজ্ঞানিক নামগুলো, এগুলো কিন্তু ল্যাটিন ভাষা, আসলে মূলত ল্যাটিন ভাষা। ল্যাটিন ভাষা, ইংরেজি ভাষা না, ল্যাটিন ভাষা। কিন্তু আমরা লিখছি হচ্ছে কোন অক্ষরে? ইংরেজি অক্ষরে, ইংরেজি অক্ষর লিখছি, কিন্তু মূলত এগুলো ল্যাটিন ভাষা। তাহলে এই যে বৈজ্ঞানিক নাম, এদেরকে ল্যাটিন অথবা ইংরেজি ভাষায় লিখতে হয়। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোন ভাষায় লিখতে হয়, ল্যাটিন অথবা ইংরেজি ভাষায় লিখতে হয়। মূলত ল্যাটিন ভাষায়, ইংরেজি নামে ইংরেজি ভাষায় হয় না। তোমাদের বই যেহেতু দেওয়া আছে, তা আমরা যখন এমসিকিউতে পড়বো তখন বলবো আমরা ল্যাটিন অথবা ইংরেজি ভাষায় দিয়ে দেব। আমরা এটা জেনেছি যে প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ বা একক, এটা আমরা জেনেছি। তাহলে প্রজাতি হচ্ছে সবচেয়ে, এই প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ বা একক। এবার আসো, নাও ইটস ইউর টার্ন। কয়েকটা এমসিকিউ এর উত্তর দিবে তোমরা। শ্রেণীবিন্যাসের জনক কে? শ্রেণীবিন্যাসের জনক হচ্ছে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস।
একটু ভেঙে গেছে। ক্যারোলাস লিনিয়াস। অ্যারিস্টটলকে তো আমরা বলেছি ইতিমধ্যেই যে অ্যারিস্টটল হচ্ছে তোমার জীববিজ্ঞানের জনক। জীববিজ্ঞানের জনক। অ্যারিস্টটল হচ্ছে জীববিজ্ঞানের জনক। তিনি হচ্ছে জীববিজ্ঞানের জনক। জীববিজ্ঞান। তারপর মেন্ডেল, সে হচ্ছে তোমার হচ্ছে জিনতত্ত্ব এর জনক। জিনতত্ত্ব এর জনক, মানে জেনেটিক্সের আর কি। তাহলে এখান থেকে আমার যেটা জানতে হবে সেটা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস শ্রেণীবিন্যাসের জনক। এবার আসো অমেরুদণ্ডী প্রাণীদের পর্ব কয়টি? দেখো আমরা অ্যানিমেলিয়াকে দুইটা ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে মেরুদণ্ডী আর একটা অমেরুদণ্ডী। মেরুদণ্ডীদের ভিতরে ছিল শুধু করডাটা, আর অমেরুদণ্ডী প্রাণীদের ভিতরে 8টা ছিল, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস। তাহলে অমেরুদণ্ডী প্রাণীদের পর্ব কয়টা? 8টা। এগুলো কিন্তু সবগুলো বোর্ডে আসে এমসিকিউ। তাহলে অমেরুদণ্ডী প্রাণীদের পর্ব হচ্ছে 8টা। প্রাণী শ্রেণীবিন্যাসের সর্বশেষ ধাপ কোনটি? ইতিমধ্যে তোমরা জানো প্রাণীর শ্রেণীবিন্যাসের সর্বশেষ ধাপ হচ্ছে প্রজাতি। প্রজাতি। এবার আসো প্রাণীর বৈজ্ঞানিক নাম কিভাবে হয়? 2 পদ বিশিষ্ট হয়। হ্যাঁ, ঠিক আছে, কি 2 পদ বিশিষ্ট হয়। তারপর ইংরেজি ভাষায় লিখতে হয়। হ্যাঁ, ইংরেজি ভাষায় লিখতে হয়, আবার ল্যাটিন ভাষায় লিখতে হয়। তাহলে 1, 2 ও 3। তাহলে কোনটা? এই যে ঘ নাম্বার। ঘ নাম্বার দেখো 1, 2 ও 3। তাহলে এই ছিল হচ্ছে আমরা যা পড়াশোনা করলাম এর কয়েকটা এমসিকিউ। আমরা নেক্সট ক্লাসে আমরা শুরু করব, পরিফেরা থেকে শুরু করব। থ্যাংক ইউ এভরিওয়ান।